আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১২ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নীরা বলে, আচ্ছা চলো। এই বলে ওরা দুজন ড্রয়িং রুমে যায়। ওখানে গিয়েই নীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীরা ভুরু কুঁচকে সোফায় বসা মানুষটির দিকে তাকিয়ে আছে। কারণ সোফায় বসা মানুষটি হলো আমার বিয়ে, আলো। ও আজ শাড়ি পরে খুব সেজে গুজে পরিপাটি হয়ে এসেছে। ওকে দেখে নীরার মাথা ঘুরে যায়, কারণ ওই মেয়েটাকে খুব বেশি সুন্দর লাগছে। ও যে সারাদিন আমার সাথে থাকে এটা মনে করে নীরার মন খচখচ করতে থাকে। তিশা বলে, ভাবি ও ভাইয়ের কাছে আসছে। নীরা বলে, এই শাকচুনিটা এখানে কি করতে আসছে? তিশা বলে, তুমি চেনো ওকে? নীরা তিশার কথার উত্তর না দিয়ে মনে মনে বলে, এ শাকচুনি, তুই এখানে এত সকালে? পেতনি সেজে আমার বরের কাছে কি করতে এসেছিস শুনি? নীরা বলে, তুমি এত সকালে কি করতে? আলো বলে, জি স্যারকে নিতে আসছি। নীরা আবার বিড়বিড় করে বলে, কত বড় বেয়াদব মেয়ে, বলে স্যারকে নিতে আসছি। বলি, কেন রে, তোর স্যারের হাত পা নেই, ও যেতে পারে না? নীরা বলে, কোথায় যাবে? আলো বলে, জি অস্ট্রেলিয়া থেকে ক্লায়েন্ট আসছে, স্যার আর আমি ওনাদের রিসিভ করতে যাব। স্যার বলেছিল রেডি হয়ে এখানে আসতে। নীরা বলে, স্যার তোমাকে শাড়ি পরে সেজেগুজে আসতে বলেছে? আলো বলে, না মানে। নীরা আবার বিড়বিড় করে বলে, সেজে গুজে নাচতে নাচতে এলে আমার বরকে রূপ দেখিয়ে ভোলাতে? নীরা বলে, শোনো, এত সেজে কখনো? কথাটা শেষ করার আগে আমি চলে আসি। আমি বললাম, আলো চলে এসেছো? নীরা আবার বিড়বিড় করে বলে, হ্যাঁ, চোখে দেখিস না, কোলে তুলে নে রাক্ষস, এত নেকামর কি আছে? হ্যাঁ। আলো বলে, জি আপনি এখনো রেডি হননি, দেরি হয়ে যাবে তো। নীরা আবার বিড়বিড় করে বলে, হ্যাঁ যা যা, তুই না এলে যে আমার সাজ নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার গাছ পেতনি হয়ে যাব, আধিক্যতা সব। আমি বললাম, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। বাই দ্য ওয়ে, লুকিং ভেরি সো প্রিটি। নীরাকে শুনিয়ে কথাটা বললাম। নীরা আবার বিড়বিড় করে বলে, হ্যাঁ প্রিটি তো লাগবেই, প্রিটি লাগবে, সুইটি লাগবে, হানি লাগবে, কত কিছুই তো লাগবে। আমি তো পুরনো হয়ে গেছি না, আমাকে আর ভালো লাগে না। রাক্ষসের তো রাক্ষস নিকেই সুন্দর লাগে, তাই না? আমি বললাম, নীরা আমার নাস্তা রেডি করো না, আমরা বাইরে খেয়ে নেব। নীরা আবার বিড়বিড় করে বলে, রাক্ষস, ব্রহ্মদত্ত, গাছবানর, কত বড় সাহস আমাকে নাম ধরে ডাকে। এত সাহস, বলে কিনা ওই শাকচুনিটার সাথে বাইরে নাস্তা করবে। পেতনিটা তো তাই চায়, আমার বরটাকে নিজের বশে করে ফেলতে। না হলে যে মানুষটা আমাকে কখনো নির্পাখি ছাড়া কথা বলে না, সে আজ আমার নাম ধরে ডাকলো। তাই তো বলি, আমি বলাতে অফিসে চলে গেলে চুপচাপ। এত সুন্দর বিয়ে থাকলে কে অফিসে যায় না? যাওয়াচ্ছি তোদের, আর খাওয়াচ্ছি সুইট সুইট নাস্তা। নীরা বলে, তিশু আপুকে নাস্তা দাও জলদি। আলো বলে, না না, আমি এখন কিছু খাবো না, স্যারের সাথে বাইরে খাবো। নীরা মনে মনে বলে, খাওয়াচ্ছি তোকে আমার গুন্ডার সাথে, বলেই নীরা আলোর মুখে চিকেন রোল ঢুকিয়ে দেয়। নীরা বলে, জলদি খাও, কতটা রাস্তা যেতে হবে, ক্ষুধা লেগে যাবে তো। তিশা এই কাণ্ড দেখে রান্নাঘরে গিয়ে হাসিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে আমি রেডি হচ্ছি আর মনে মনে হাসছি। আমি বললাম, দেখি আমার নির্পাখি, আমাকে তুমি ভালো না বেসে যাও কোথায়? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে তুমি আমাকে ভালোবাসো। এত সহজে আমি হার মানছি না, জেনে রেখো, তুমি শুধু আমার। আমি বের হবার সময় নীরাকে কোথাও দেখতে পেলাম না। মনের অনিচ্ছার বিরুদ্ধে গিয়ে গাড়িতে বসি। আলোকে গাড়িতে বসতে বলি। আমার কথা মতো আলো গাড়িতে উঠতে যাবে, তার আগেই নীরা হুড়মুড় করে আমার পাশে বসে দরজা আটকিয়ে দেয়। আমি বললাম, নীর তুমি? নীরা বলে, হ্যাঁ আমি। আমি বললাম, হ্যাঁ আমি মানে, তুমি কই যাবে? নীরা বলে, আমি কোথাও যাব না, এই গাড়িতেই বসে থাকবো। আমি আপনাকে একদম জ্বালাবো না, আমাকে নামিয়ে দেবেন না প্লিজ। আমি মনে মনে হেসে বললাম, ঠিক আছে নীর। আলো বলে, স্যার আমি কোথায় বসবো? নীরা বলে, এখানে বসো না, আমাদের পাশে, এখানে তোমার জায়গা হবে। বলেই নীরা আমার দিকে এগিয়ে এসে জায়গা করে দিল। আমি চুপচাপ নীরার কাণ্ড দেখছি। আলো উঠে নীরার পাশে বসে পড়ল। নীরা একটা বক্সে করে কিছু খাবার এনেছে, সেগুলো হাতে তুলে আমাকে খেতে বলল। আমি বললাম, আরে খাবার আনলে কেন, ওকে রেখে কিভাবে খাই? নীরা মনে মনে বলে, হ্যাঁ তা তো খেতেই পারবি না, তোর পেয়ারে সুন্দরী পিয়ে বলে কথা না। আলো বলে, না স্যার আমি খেয়েছি, ম্যাম আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আমি বললাম, তাই নাকি? তো কথাটা শেষ করতে পারিনি, কারণ নীরা আমার মুখের দিকে যেভাবে তাকিয়ে আছে, যদি একবার রাগে তো অবস্থা খারাপ করবে আমার। তাই চুপচাপ খেতে থাকি। আমি মনে মনে ভাবছি, এতই ভয় তোমার আমাকে নিয়ে যে অন্য কোনো মেয়েকে আমার কাছে ঘেঁষতে শুদ্ধ দিচ্ছ না? ভালোবাসো আমাকে তাই না? বুঝি তো আমি। আমি বললাম, আর খাবো না। এই কথা শুনে নীরা চোখ রাঙানিতে আমি বললাম, খাবো তো, আরো খাবো, দাও। এসব দেখে আলো মিটমিট করে হাসছে। এদিকে নীরা আমাকে ফুল প্লেট খাইয়ে দেয়। আমি চুপচাপ খেয়ে নেই। নীরা মনে মনে বলে, দেখি এবার ওই পেতনিটার সাথে কি করে সুইট সুইট নাস্তা করো। আমার নামও নীরা। আমার গুন্ডাটার উপর কারো নজর লাগতে দেব না। দেখি কোন শাকচুনি কি করে। ঝাড়ু দিয়ে মেরে শাকচুনিগুলোর মুখ চ্যাপটা করে দেব। একসময় গন্তব্য স্থানে গিয়ে আমি নীরাকে নামতে বললাম, কিন্তু নীরা বের হয় না। বাধ্য হয়ে পরে আমি আর আলো চলে যাই। এদিকে নীরা গাড়িতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন দেখে আমার কোলে মাথা রেখে গাড়ির সিটে শুয়ে আছে। আমি বললাম, ঘুম হয়েছে তাহলে আমার পাখিটার? নীরা উঠতে গেলে আমি উঠতে দেই না। আমি বললাম, থাকো না নীর পাখি, আমার কষ্ট হচ্ছে না। নীরা কিছু না বলে আমার কোমর জড়িয়ে ধরে, আমার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে আবার শুয়ে পড়লো। আমি বললাম, নীর পাখি? নীরা বলে, হুম। আমি বললাম, একটা কথা বলি? নীরা বলে, হুম।
আমি বললাম, আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? নীরা চুপ করে আছে। আমি বললাম, আমি বলছি না তোমাকে আমার ভালোবাসতেই হবে, কিন্তু একটু ভালো কি আমাকে বাসা যায় না? এইটুকু যোগ্যতা কি আমার নেই? নীরা তারপরও চুপ, কিছু বলছে না। আমি বললাম, আমাকে তোমার পাগলের মতো ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দাও, এক চুল পরিমাণ দাও, যেটা আঁকড়ে ধরে আমি খুশিতে মরতে পারবো। আমার মুখে মরার কথা শুনে নীরা রেগে যায়, ধুম করে উঠে আমার থেকে দূরে গিয়ে বসে। আমি বললাম, নির্পাখি আর একটা কথা বলি। নীরা আমার কথার কোনো উত্তর দেয় না। আমি বললাম, তুমি এখনো তোমার ওই প্রেমিককে ভুলতে পারোনি? আমি জানি নীরার কোনো প্রেমিক নেই। নীরা সেদিন আমাকে মিথ্যে বলেছিল। নীরার মুখ থেকে কথাটা যে মিথ্যে তা বের করতে আমি এ কথা বললাম। নীরা আমার দিকে তাকিয়ে ভাবে, এতদিন তোমার কাছে আছি, তুমি সত্যি সত্যি বিশ্বাস করলে আমার প্রেমিক আছে? সেদিন যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম তোমার থেকে বাঁচার জন্য। এই ভালোবাসো আমাকে, তুমি আমাকে চিনতেই পারলে না। আমি বললাম, কি হলো, কি ভাবছো? নীরা বলে, না ভুলবো কি করে বলেন? 3 বছরের সম্পর্ক, কত স্মৃতি আমাদের, কত জায়গায় ঘুরেছি, সবকিছু কি ভোলা যায়? তার থেকে বড় কথা, ওর সাথে কাটানো রাতগুলোর স্মৃতি কখনোই ভুলতে পারি না জানেন। খুব শান্ত গলায় নীরা কথাগুলো আমাকে বলে। এদিকে নীরার কথা শুনে আমার রাগ চরমে উঠে যায়। রাগে চোখ দুটো জলজল করছে আগুনের মতো। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায় আমাকে দেখে। আমি ড্রাইভারকে বললাম, ভাইয়া গাড়িটা আমার বাংলোতে নিয়ে চলুন। আমার কথা শুনে নীরা ভয়ে শেষ, কারণ ও ভালোভাবেই বুঝতে পারছে আমি আজ কিছু একটা করব। একসময় গাড়ি বাসার সামনে থামতেই আমি নেমে পড়ি, সাথে নীরাও নেমে পড়ে। আমি নীরার হাত ধরে টানতে টানতে রুমে এনে বিছানার উপর ধপ করে বসিয়ে দিই। তারপর একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পড়ে খুব শান্ত গলায় বললাম, তখন কি যেন বলছিলে নীর পাখি, আবার বলো তো। নীরা ভয়ে চুপসে গেল। আমি এবার চেঁচিয়ে উঠে বললাম, সাহস কি করে হয় তোমার আমার সামনে বসে তুমি বলো অন্য কারোর সাথে তুমি রাত কাটিয়েছো? কি মনে হয় তোমার আমি দুদিন চুপ করে আছি তার জন্য আমি কথা বলা ভুলে গেছি? কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দেব, চেনো আমাকে? আবার কখনো যদি এ সমস্ত কথা আমার সামনে বলো, আমি বলেছি না তোমাকে, একজন কেন 100 জনের সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার তোমাকেই চাই। 100 জন তোমাকে রেপ করলেও আমি তোমাকেই ভালোবাসবো। এক কথায় আমার তোমাকেই চাই। আই জাস্ট ওয়ান্ট টু ইউ। আমার প্রতিটা কথায় নীরা কেঁপে কেঁপে উঠছে। আমি নীরার মুখের কাছে মুখ এনে বললাম, তুমি খুব ভালো করেই জানো মিরাজ রেগে গেলে ঠিক কি করতে পারে। এত বড় মিথ্যে কথা বলার সাহস কি করে হয় তোমার? নীরা কাপা কাপা গলায় বলে, সরি। আমি বললাম, মাই ফুড ইউর সরি, লাস্ট ওয়ার্নিং টু ইউ। এ ধরনের কথা আর একবার ভুল করে মুখ থেকে বের করেছো তো মরেছো। কথাটা বলেই আমি রুম থেকে বের হয়ে যাই। আমি বেরিয়ে যাওয়ার পর নীরা তখনই থপ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। হঠাৎ আমি এসে নীরার উপরে উঠে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। পাগলের মতো কিস করতে থাকি নীরাকে। নীরা এক হাতে আমার শার্টের কলার চেপে ধরে, আর এক হাতে বিছানা চাদর মুঠো করে খামছে ধরে। আমার কোনো হোঁশ নেই, আমি নীরাকে আদর করেই যাচ্ছি। দুজনের গরম নিঃশ্বাস মিশে একাকার হয়ে যাচ্ছে। নীরার পেটের নিচে হাত গলিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁট ছেড়ে ওর কানের লতিতে হালকা করে কামড় দেই। তারপর আমার উপর উঠিয়ে দেই। ওর মাথাটা শক্ত করে চেপে ধরে কিস করেই যাচ্ছি। ধীরে ধীরে ওর গলাতে কিস করতে শুরু করলাম, কিন্তু নীরা আমাকে কোনো বাধাই দিচ্ছে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ আমি নীরাকে আমার উপর থেকে সরিয়ে উঠে পড়ি। নীরা নিজেকে ঠিক করে নেয়। কি করব, এর থেকে বেশি কিছু করার সময় এখনো হয়নি। আমাদের এখনো শরীয়ত মোতাবেক কবুল বলে বিয়ে হয়নি, তাই বারবার কাছে এসেও নিজেকে সরিয়ে নিতে হয়। জানি খুব কষ্ট হয় আমার তখন। নীরা গায়ের কাপড় ঠিক করে উঠে বসে। আমি তৎক্ষণাৎ নীরাকে কোলে তুলে নেই, তারপর গাড়িতে নিয়ে বসিয়ে দেই। আমি নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসি। নীরা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসায় চলে যায়। নীরাকে আসতে দেখে তিশা বলে, কি গো ভাবি, কেমন কাটলো আজ? নীরা বলে, ভালো। তিশা বলে, শুধুই ভালো নাকি অন্য কিছু? নীরা বলে, মার কটা খেলে তোমার চলবে বলো তো? তিশা বলে, আপাতত একটাও না। রাতে আমি রুমে এসে দেখি নীরা সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে সোফায় ঘুমোতে দেখে আমার খুব রাগ উঠে যায়। আমি হাত ধরে হ্যাঁচকা টানে নীরাকে উঠিয়ে বসিয়ে দেই। আমি বললাম, এখানে ঘুমোচ্ছ কেন, বিছানায় কি হয়েছে? নীরা বলে, কিছু না, এমনিতেই। আমি বললাম, তাড়াতাড়ি বিছানায় এসো। নীরা বলে, না আমি এখানে ঠিক আছি। বলেই নীরা আবার ঘুমিয়ে পড়লো। আমি এটা দেখে নীরাকে কোলে তুলে নেই। নীরা বলে, আরে আরে করছেন কি? আমি বললাম, চুপ। আমি নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা রেখে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ি। তারপর নীরার অন্য হাত টেনে নিজেকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি। নীরা মনে মনে বলে, এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার উপর, আবার জোর করে বুকের মধ্যে এসে পারমিশন ছাড়াই শুয়ে পড়বে। এই ভেবে আমাকে নিচ থেকেই জড়িয়ে ধরে। তারপর কখন ঘুমাই বলতে পারি না। সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এদিকে নীরা বিছানায় বসে আমার দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছে। আমি বললাম, আজ আমাকে খুব হ্যান্ডসাম লাগছে নাকি নির্বাকি? নীরা বলে, আমি কি জানি। আমি বললাম, আমি জানি আমি এমনিতেই এত সুন্দর, তোমাদের আর দোষ কি বলো? নীরা বলে, আমি আবার কি করলাম? আমি বললাম, ওমা, তোমরা যে আর চোখে আমার দিকে তাকিয়ে থাকো আমি বুঝি না। নীরা বলে, আমি আবার কখন আপনার দিকে তাকিয়ে থাকলাম? আর 1 মিনিট। আমরা বলতে কাকে বোঝাচ্ছেন? আমি বললাম, কাকে আবার? আলো সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। নীরা মনে মনে বলে, আমার ধারণাটাই ঠিক, ওই ডানিটা আমার বরের মাথাটা সত্যি খেয়ে নেবে। শাকচুন্নি, তোর চোখ তুলে আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে জুস করে খাবো। নীরা বলে, আপনি কি করে বুঝলেন ও আপনার দিকে তাকিয়ে থাকে? তার মানে আপনিও ওর দিকে তাকিয়ে থাকেন, তাই না? আমি বললাম, হ্যাঁ, তা তো একটু একটু তাকাতেই হয় বলো। কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কি ওর দিকে না তাকিয়ে থাকতে পারবে?
নীরা আবার মনে মনে বলে, গুন্ডা, শিয়াল, রাক্ষস, বনমানুষ, লুচ্চা ছেলে, অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকা, চোখে কষ্টেপ মেরে দেবো তোর বেয়াদব ছেলে। আমি বললাম, কি গো নির্পাখি, কি ভাবছো? নীরা আবার মনে মনে বলে, তোর মাথাটা কি করে ফাটাবো তাই ভাবছি, বদমাইশ ছেলে। নীরা বলে, ব্রেকফাস্ট করবেন নাকি আপনার বিয়ের সাথে করবেন? আমি বললাম, না থাক, ওর সাথেই করব, তুমি খেয়ে নিও। আমি শুধু নীরাকে জেলেক্স ফিল করানোর জন্য আলোর কথা বলছি। আমি চাই নীরা আমার ভালোবাসা উপলব্ধি করুক, ও নিজে থেকে আমাকে ভালোবাসার কথা স্বীকার করুক। নীরা মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ খাবিই তো, ওর সাথে না খেলে হয়? ভালো ভালো, যা ইচ্ছে কর, আমি কিছু বলবো না, আমার কি। আমি রেডি হয়ে আবার শার্ট চেঞ্জ করলাম। নীরা বলে, কি ব্যাপার, শার্ট চেঞ্জ করছেন কেন? আমি বললাম, না, আলো বলে আমাকে নাকি ব্লু শার্টে জোশ দেখায়। নীরা মনে মনে বলে, এত দূর, দাঁড়া পরাচ্ছি তোকে শাকচুন্নির পছন্দের শার্ট। আমি শার্ট পরে নীরার পাশে আসতেই নীরা আমার শার্টের বুকের কাছে ধরে জোরে টান দেয়। তাতেই শার্টের বোতামগুলো পরপর করে ছিঁড়ে পড়ে যায়। আমি অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকি। নীরা আমার চোখে চোখ রেখে মনে মনে বলে, নে রাক্ষস, পর এবার ওই শাকচুনির পছন্দের রঙের শার্ট। আমার নামও নীরা, মিস্টার মিরাজ। এই বলে নীরা আমাকে একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আমি হো হো করে হেসে উঠে বললাম, জান পাখি, কি করো এসব বাচ্চাদের মতো? এতই যখন সহ করতে পারো না, তাহলে বলো না কেন তুমি আমাকে? হিংসা যখন মনের মধ্যে ঢুকে গেছে, তো দেখি এবার কি করো। নীরা ড্রয়িং রুমে এসে মুচকি হাসতে হাসতে সোফায় বসে। তিশা বলে, কি গো ভাবিজান, সকাল সকাল এত খুশি কেন, ব্যাপারখানা কি? নীরা হাসতে হাসতে বলে, না কিছু না, এমনিতেই। তিশা বলে, তুমি যে এমনি এমনি হাসছো না আমি খুব ভালো করেই জানি। নীরা বলে, কি জানো তুমি বলো তো? তিশা বলে, কি করব, যা জানি সবার সামনে তো আর বলা যায় না, গোপন কথা গোপনই থাক। নীরা বলে, বেশ পেকে গেছো তাই না, আমার সাথেই চালাকি? তিশা বলে, না না, চালাকি করব কেন, চালাকি তো তুমি করছো প্রতিনিয়ত আমার ভাইয়ের সাথে। নীরা বলে, কি চালাকি, হ্যাঁ কি চালাকি? তিশা বলে, কেন তুমি জানো না বুঝি, এখন বলবো সবার সামনে? নীরা বুঝতে পারলো আর বেশি কথা বাড়ালে তিশা সবার সামনে সব বলে দেবে। তাই নীরা বলে, আরে না না, এমন করছো কেন ননদিনী, তুমি না ভালো আমার একমাত্র ননদ। তিশা বলে, এখন লাইনে আসো বাবুজান। এমন সময় আমি নিচে নেমে আস্তে আস্তে ফোনে বললাম, হ্যাঁ তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তিশা বলে, কি রে ভাই, এত জলদি কই যাস? আমি বললাম, অফিসে, আলো ওয়েট করছে। এই বলে দুই ভাই বোন মুখ টিপে হাসছি। এটা শুনে নীরা বিড়বিড় করে বলে, আলো ওয়েট করছে, তোরা সইছে না নাকি বেটা খাচ্চর, জঙ্গলি কোথাকার? তিশা বলে, হ্যাঁ ভাই যা, মেয়েটা একা আছে। নীরা আবার মনে মনে বলে, ন্যাকামো হচ্ছে দুজনের, ন্যাকামো, দুই ভাই বোন খাচ্চর, কেউ ভালোবাসে না আমাকে, থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব। আবার কি মনে হতে বলে, এটা আমি কি বলছি, কেন যাব? আমার বাড়ি এটা, আমি কেন যাব? আমি নিজের পায়ে হেঁটে আসিনি, আমাকে আনা হয়েছে, কখনোই যাব না আমি। আমি খেয়াল করলাম নীরা নখ কামড়াচ্ছে আর মনে মনে কিছু একটা ভাবছে। তিশা রান্নাঘরের দিকে যেতেই আমি নীরার দু গালে হাত দিয়ে ধরে আমার মুখের সামনে নিয়ে আসি। তারপর আলতো করে ঠোঁটে কিস করি। নীরা তো হাঁ হয়ে যায় আমার কাণ্ড দেখে। আমি নীরার কানে আলতো করে কিস করে বললাম, এভাবে কখনো আমার সামনে নখ কামড়াবে না, নয়তো চুমোটা আরো গভীরভাবে হবে, বুঝলে জান পাখি? নীরা যেন বরফ হয়ে গেছে, আমার আলতো ছোঁয়ায় ওকে পাগল করে দেয়। নীরা ঠোঁট মুছতে গিয়েও মোছে না। আমি অফিসে চলে গেলাম। একটু পর নীরাও কলেজের জন্য বের হয়ে যায়, কিন্তু কলেজে নীরার মন বসে না। ওর মন পড়ে আছে আমার অফিসে। ওর মনে একটাই টেনশন, আলো যদি আমার কাছে চলে আসে, আমি যদি নীরাকে ভুলে যাই। নীরা অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারছে না। সে কলেজ না করে আমার অফিসে চলে আসে। নীরা বলে, হ্যালো, আপনার স্যার কই? মেয়েটা বলে, স্যার তো জরুরি মিটিংয়ে আলো ম্যামের সাথে বাহিরে গেছে। নীরা বলে, কখন ব্যাক করবে? মনে মনে বলে, যা ভেবেছিলাম তাই, শাকচুনিটা আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মেয়েটা বলে, বলতে পারছি না ম্যাম, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন। নীরা কিছু না বলে ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে, কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে যায়, আমি আসি না। নীরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে আমার কেবিনে চলে যায়। কেবিনের দরজা একটু খোলাই ছিল। নীরা উকি মেরে দেখে আমি আলোর হাত ধরে দাঁড়িয়ে আছি। এটা দেখে নীরার মাথা ঘুরে ওঠে। নীরা বিশ্বাস করতে পারছে না যে আমি কোনো মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছি। নীরা চুপচাপ ওখান থেকে চলে আসে। আসতেই করিডোরে মেয়েটার সাথে নীরার দেখা হয়। মেয়েটা বলে, ম্যাম স্যার তো এসেছে, আপনি দেখা করেছেন? নীরা বলে, এখন দরকার নেই, পরে আসবো। মেয়েটা বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি নতুন জয়েন করেছি তো, আপনাকে চিনি না, স্যারকে আপনার কথা বলতে গেলে পরিচয় দিতে হবে, তাই। নীরা কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে অফিস থেকে চলে গেল। বাসায় এসে নীরা কারোর সাথে কথা বলে না। আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু রিসিভ করে না। নীরা ফোন রিসিভ না করার জন্য আমি ভীষণ রেগে যাই, তাই বাসায় চলে আসি। বাসায় এসে নীরাকে রুমে খুঁজে পাই না। তিশা আমাকে দেখে বলে, এখানে নেই, কলেজ থেকে আসার পর রুম আটকিয়ে বসেছিল, সন্ধ্যার পর ছাদে গিয়ে বসে আছে, সারাদিন কিছু খায়নি, সবাই বলে বলে হাঁপিয়ে গেছে, তুই আবার কি করেছিস বলতো? আমি কিছু না বলেই ছাদে চলে যাই। গিয়ে দেখি ছাদের এক কোনায় দাঁড়িয়ে নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীরা আমার উপস্থিতি টের পেয়ে চলে যাচ্ছিল। আমি নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরি। আমি বললাম, কি হয়েছে জান পাখি, আমি কি কোনো ভুল করেছি? নীরা কোনো কথা না বলে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেল। আমি বেশ অবাকই হই নীরার এই আচরণে, কারণ নীরাকে কখনো এমনভাবে দেখিনি। ওকে দেখে মনে হচ্ছে কোনো কিছুতে কষ্ট পেয়েছে। নীরা রুমে এসে চুপচাপ বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আমি খাবার এনে দেখি নীরা শুয়ে আছে।
আমি বললাম নীর পাখি ওঠো খেয়ে নাও। নীরা কিছু বলে না। আমি বললাম জান পাখি আমি জানি তুমি ঘুমাওনি, চুপচাপ উঠে খেয়ে নাও, তারপর আমাকে বলো কে তোমাকে কি বলেছে। তার কলিজাটা ছিঁড়ে নেব আমি। নীরা বলে আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। আমি বললাম তুমি না খেলে আমি কি করে খাই, উঠো না যান। নীরা চুপচাপ উঠে এক লোকমা ভাত মুখে দিয়ে উঠে যায়। নীরা বলে নিন এবার আপনি খেয়ে নিন, আর এখনো যদি খেতে না পারেন যাকে ভালো লাগে তার কাছে গিয়ে খান। আমি নীরার কথা শুনে নীরার গালে থাপ্পড় মেরে দেই, তারপর হাত ধরে টেনে বসিয়ে দেই। আমি বললাম হাঁ করো। আমি নীরাকে খাইয়ে দেই। নীরা চুপচাপ খাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি বললাম ভালোবাসি শুধু তোমাকে, অন্য কাউকে নয়, কেন বোঝো না তুমি? কে আছে আমার, কার কাছে যাব, শুধু শুধু আমার রাগটা বাড়িয়ে দাও তুমি। নীরা চুপ করে আছে। আমি বললাম ভালোবাসো না আমাকে জানি, কিন্তু এতটা অবিশ্বাস করে জানতাম না। নীরা কিছু বলে না, ও শুধু অফিসের কথাই ভাবছে। নীরা মনে মনে বলে এতই ভালোবাসো আমাকে তো মিথ্যে কেন বলছো? কেন বলছো না তুমি আলো আমার জায়গাটা নিয়ে নিয়েছে তোমার থেকে, আমার সাথে তুমি সুখী না? আমি বুঝি তো, বাচ্চা না আমি। খাওয়া শেষ করে আমি নীরাকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ি। আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু নীরা নীরবে কান্না করে চলেছে, ওর চোখে ঘুম নেই। নীরা আমাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। নীরা মনে মনে বলে দেখো আমার ভাগ্য, যাকে একসময় সহ করতে পারতাম না, আজ তাকে হারানোর ভয়ে আমার দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাটা না বললে সে কি বোঝে না কাছের মানুষটা তাকে কতটা ভালোবাসে? মুখ ফুটে না বললে কি তুমি বুঝবে না আমি তোমাকে ভালোবাসি? অন্য মেয়েদের সাথে তোমাকে দেখলে সহ হয় না আমার, বোঝো না তুমি? আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা তুমি ঠিক বুঝতে পারবে, মুখ ফুটে বলতে হবে না আমাকে, কিন্তু তুমি। আমারই ভুল, ছেলে মানুষ তো কতদিন আর একা থাকতে পারবে, তাই তো আলোকে আমার জায়গাটা দিয়ে দিলে। ঠিক আছে, তুমি যাতে খুশি হও সে কাজটাই করব আমি, অন্তত একটা বার তো তোমাকে খুশি করতে পারবো। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে নীরা সে নিজেও জানে না। এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে নীরাকে দেখতে পাই না। তিশা এসে বলে নীরা ওর বাবার বাসায় গেছে। নীরার এই ব্যবহারে আমি বড্ড রেগে যাই। তারপরও কিছু না বলে রেডি হয়ে অফিসে চলে যাই। এদিকে নীরা কিন্তু ওর বাসায় যায়নি, আসলে আমার সামনে নিজের মুখ দেখাতে চায় না। তাই সকালবেলা মাকে বলে বাসা থেকে বেরিয়ে যায়। ওদের বাসার পাশে পুকুর পাড়ে এসে বসে থাকে। এরপর আলোকে ফোন করে মিট করার জন্য রিকোয়েস্ট করে। আমি অফিসে এসে কেবিনে ঢুকতেই কালকের সেই মেয়েটি রুমে আসে, যে মেয়েটি কাল নীরার সাথে কথা বলেছে। মেয়েটি বলে স্যার আসবো? আমি বললাম হুম। মেয়েটি বলে সরি স্যার, আপনাকে একটা কথা জানাতে ভুলে গেছি। আমি বললাম কি বলো। মেয়েটি বলে স্যার, কাল যখন আপনি আলো ম্যামের সাথে মিটিংয়ে বাইরে গিয়েছিলেন তখন একটি মেয়ে এসে অনেকক্ষণ বসেছিল, কিন্তু আপনি আসার পর ওনাকে আপনার কেবিনের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখলাম। আমি আপনার সাথে মিট করার কথা বলতেই উনি দৌড়ে চলে গেলেন। কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। আমি তাড়াতাড়ি ফোন বের করে নীরার ছবি মেয়েটাকে দেখাই। আমি বললাম এই মেয়েটি ছিল? মেয়েটি বলে হ্যাঁ স্যার এই মেয়েটি। আমি টেবিল চাপড়িয়ে বললাম ও শেট 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 বলে আমি দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে যাই। নীরাকে বারবার ফোন দেই, কিন্তু নীরা ফোন ধরে না। এরই মধ্যে আলো আমাকে ফোন দিয়ে নীরার মিট করার কথাটা বলে দেয়। আমিও আলোকে বলে দেই মিট করতে যাবার জন্য, বলে আমি নিজেও সেখানে যাই। এদিকে নীরা আর আলো একটি কফি শপে বসে আছে 1 ঘন্টা যাবত, কিন্তু নীরা কিছু বলতে পারছে না। কি করে বলবে নীরা? আজ আমাকে আলোর হাতে তুলে দিতে এসেছে। আলো বলে ম্যাম আপনি কিছু বলবেন আমাকে? না মানে অফিস বাদ দিয়ে এখানে বসে আছি, স্যার আবার ফোন দিতে পারে। এই কথা শুনে নীরা হঠাৎ করে বলে মিরাজকে ভালোবাসো? আলো অবাক হয়ে বলে সরি ম্যাম, আপনি কি বলতে চাচ্ছেন? নীরা বলে তোমার স্যারকে ভালোবাসো? আলো বলে কি বলছেন আপনি এসব? নীরা বলে তুমি অন্তত আমার কাছে মিথ্যে বলো না, আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আলো বলে ম্যাম আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। নীরা বলে কেন নেকামো করছো আলো? ভুল আমার হচ্ছে না, কাল তোমাকে আর মিরাজকে দেখেছি আমি কেবিনে, কতটা ক্লোজ ছিলে তোমরা। কথাগুলো বলে নীরা আবার কেঁদে ওঠে। নীরা মাথা নিচু করে আবার বলতে শুরু করে তোমরা আমার সাথে এটা না করলেও পারতে, তোমরা বললেই পারতে আমাকে। কাঁদতে কাঁদতে কিছুটা রিল্যাক্স হয়ে আবার বলে তোমরা যদি একবার আমাকে বলতে আমার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমি নিজে থেকে চলে যেতাম। আমি ওর লাইফে বোঝা হয়ে আছি, আমাকে আর ওর ভালো লাগে না, আমার জায়গাটা ও তোমাকে দিয়ে দিয়েছে। আমি চলে যাব ওর জীবন থেকে, তোমরা সুখী হও, তোমার স্যারকে খুশি রাখো। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব, কোনোদিন ফিরে আসবো না তোমাদের মাঝে, খুঁজে পাবে না এমন জায়গায় চলে যাব। চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলল নীরা। কিছুক্ষণ নীরবতা কেটে গেল, কিন্তু সামনে থেকে কোনো শব্দ না পেয়ে নীরা মাথা তুলে তাকায়। তাকিয়ে হঠাৎ যা দেখতে পায় তা দেখে নীরার অবস্থা খারাপ হয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপছে, বুঝতে পারিনি এমন কিছু হবে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।